এই সেই কর্ণফুলী। একসময় এই নদীর বুকে পালতোলা সাম্পান চলার দৃশ্য নিয়মিত দেখা গেলেও এখন তা বিরল। যদিও প্রবীণ কিছু মাঝি এখনও দাঁড় টানা সাম্পানের ঐতিহ্য ধরে রেখেছেন, তবে ইঞ্জিন চালিত বোটের দাপটে তাও হয়তো বেশি দিন আর টিকে থাকবে না। সামান একটা সামান বেশা বেশি আছে, এখন মেশিন যে তুলে এখন সামান নাই। সামান হতো ইঞ্জিন বই লেগে ইয়ার আগে হইলে আসিল, ইয়ার আগে আতালিশ সময় মাত্র। কর্ণফুলীর দুপারে গড়ে উঠেছে বৈধ ও অবৈধ শত শত কলকারখানা, অথচ এই পাড়েও একসময় ফলত সবুজ ফসল। একটা শতকরা 75 জনে 60 বাড়তে দিব। আর মাছ তো নাই, মাছ গেই ওই। কর্ণফুলীকে ঘিরে একসময় গড়ে উঠেছিল কাঠের জাহাজ নির্মাণ শিল্প। এখন সে জায়গা দখল করে নিয়েছে অতিকায় লোহার জাহাজ। গত কয়েক দশকে কর্ণফুলীকে ঘিরে বেড়েছে ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এর দুপারে গড়ে উঠেছে প্রায় 2500-এর বেশি ছোট বড় কলকারখানা। কিন্তু ইতিহাসবিদরা বলছেন এই নদীকে ঘিরে রয়েছে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য, তাই এইসব সংরক্ষণ করা হচ্ছে না বলে অভিযোগ তাদের। আব্দুল করিম সাহিত্য বিশারদ যখন ইসলামাবাদ বইটা লিখছেন তখন উনি এখানে আক্ষেপ করেছেন একটা শহরের জাহাজ নির্মাণ হচ্ছে আমি দেখছি, কিন্তু এটা তো থাকবে না, কেন কলের জাহাজ এসে গেছে অলরেডি। কলের জাহাজ শহরের জাহাজকে সরিয়ে দিয়েছে, স্বাভাবিক এটা, কিন্তু শহরের জাহাজকে কোথাও না কোথাও একটা টুকরা হিসাবে তো রক্ষা করার দরকার ছিল, এটা কেউ করে না। গেল কয়েক দশকে বন্দরের উন্নয়নের পাশাপাশি বদলেছে কর্ণফুলীর দুপারের চিত্র। হারিয়ে গেছে পালতোলা সাম্পান, স্বর নৌকা সহ এই নদীকে ঘিরে গড়ে ওঠা বহু ঐতিহ্য। এইভাবে প্রতিদিন চট্টগ্রামের কর্ণফুলী নদী পাড়ি দেয় নদী পাড়ের বাসিন্দারা। কেউ নৌকা বা সাম্পানে, আবার কেউ ইঞ্জিন চালিত বোট কিংবা লঞ্চে। সড়ক পথে যাতায়াতের দূরত্ব বেশি হওয়ায় নদী পথেই তাদের সহজ বাহন খুঁজে নিতে গিয়ে নৌকা ডুবিতে দুর্ঘটনায় প্রাণ যায় অনেকের। কারণ নৌপথে অতিরিক্ত যাত্রী পরিবহন আর জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকার কারণেই বাড়ছে দুর্ঘটনা। তবু জীবনের ঝুঁকি জেনেও নিরুপায় হয়ে নদী পারাপার করছে দক্ষিণ চট্টগ্রামের অসংখ্য মানুষ। লাইফ জ্যাকেট ব্যবস্থা করতে পারলে সাধারণ জনগণের জন্য খুবই একটু ভালো হবে। অনুমোদনহীন যেগুলো আছে সেগুলোতে তো মনে করেন আমরা ট্রাভেল করলে এটা তো আমাদের সেফটি থাকে না, নিরাপত্তা থাকে না। গত 2 অক্টোবর কর্ণফুলী নদীতে সাম্পান থেকে পা পিছলে পড়ে বাহারুল আলম বাহার নামে এক ব্যবসায়ী মারা যান। এই বছরের 23 মে মেরিন ফিশারিজ ঘাট এলাকায় সাম্পান ডুবে এক কিশোরের মৃত্যু হয়। এইভাবে গত 2 বছরে 10টি দুর্ঘটনায় 20 জনের মৃত্যু হয়েছে নৌপথে যাতায়াত করতে গিয়ে। তবু এইসব বাহন মানে না কোনো নিয়ম নীতি, নেই কোনো অনুমোদনও। লাইসেন্স তো এখানে আগে ছিল না, এখন তো সামনে দিয়ে করলে যদি সরকার করে করবো। লাইফ জ্যাকেটটা ওটা ফোর্স গার্ড এসে আমাদেরকে বলছিল, তারপরে দুইটা বলছিল লাগার জন্য, আমরা 2টা করে লাগতেছি। এমনকি কর্ণফুলীতে নৌকাডুবির ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধার করাও হয় না সম্ভব। ঘটনার কয়েকদিন পরে মরদেহ ভেসে উঠলে করা হয় উদ্ধার। তাই নৌ প্রশাসন বলছেন মাঝিদের আরো সতর্কতার সাথে যাত্রী পরিবহনের কথা। ওরা যখন ফিশিং করে তখন ওদের বোটে কোনো লাইফ জ্যাকেট থাকে না। লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় থাকলে হয়তো বোট ডুবলেও তারা বেঁচে যেতে পারতো, কারণ তখন তারা ভাসতো। এখন লাইফ জ্যাকেট না থাকার কারণে তারা পন্টনের নিচে চলে যাচ্ছে। তবে নৌপথে তদারকি সংস্থাগুলো আরো কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সময় নৌকাই ছিল মূল বাহন, তবে প্রযুক্তির উৎকর্ষ আর রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নৌকা, বিশেষ করে কোষা নৌকা। স্বাভাবিকভাবেই এর কারিগররা নিজেদের গুটিয়ে নিয়েছেন, চলে গেছেন অন্য পেশায়। কোষা নৌকা কেনা বেচার প্রসিদ্ধ এলাকা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা। এই এলাকার কারিগরদের একসময় বছরে কয়েক কোটি টাকা আয় হতো শুধু কোষা নৌকা বিক্রি করে। ছোট ছোট এই নৌকার তলা প্রায় সমতল, আকৃতিতে পূজার উপকরণ এক ধরনের তৈজসপত্র কোষার মতো বলে এই নৌকার নাম কোষা নৌকা। মতলবের মোবারকদি, ধনারপাড়, নাগদা ও নারায়ণপুরে এখনও বর্ষা মৌসুমে কোষা নৌকা বিক্রির প্রচলন রয়েছে। কারিগররা জানান, এখন আর নদ নদী, খালে বিলে আগের মতো পানি হয় না, তাই নৌকার কেনাবেচাও কমে গেছে। কোষা নৌকা মূলত গবাদি পশুর ঘাস কাটা, বর্ষা মৌসুমে চলাচল, ঝিলে মাছের খাবার দেয়া ও জীবন জীবিকার যাতায়াতের নানা কাজে ব্যবহৃত হয়। কাঠ ও
আকার ভেদে এক একটি কোষা নৌকার দাম হয়ে থাকে ৩ থেকে ১৫,০০০ টাকা। ঐতিহ্যবাহী এই কোষা নৌকা টিকিয়ে রাখতে পৌরসভা থেকে কারিগরদের পাশে রয়েছেন মেয়র। নদীমাতৃক বাংলাদেশে নৌকাই ছিল আদিবাহন। এদেশে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদী, নালা, খাল, বিল, হাওর বাওর। আবহমান কাল থেকে এই জলাধারার বিভিন্ন ধরনের নৌকা বয়ে চলেছে, কিন্তু দিনে দিনে এসব নদ নদী, খাল, বিল হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। সেই সাথে বিলুপ্ত হচ্ছে নানা রকমের নৌকা। নদীতে সারি সারি পালতোলা নৌকার সেই মনোরম, মনোহর ও মনোমুগ্ধকর দৃশ্য এখন শুধুই স্মৃতি। এখন যান্ত্রিক নৌযান তার স্থান দখল করে নিয়েছে। এখনও নদীমাতৃক আমাদের জীবন, ঐতিহ্য ও সংস্কৃতি, কিন্তু পানি শূন্যতা, দূষণ ও দখলে আমাদের সবকিছু পানসে করে দিচ্ছে। যুগের হাওয়া বদলে গেছে, শেকড় থেকে বিচ্ছিন্ন হচ্ছে জীবন। নদী আর নৌকা ছিল বাঙালির গ্রাম্য জীবনের বহমানতা। সভ্যতার পালে লেগেছে হাওয়া, ছুটছে মানুষ দ্রুত। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তা কারোই নেই জানা। নৌকা আবিষ্কার ও ইতিহাস। নৌকা আবিষ্কার নিয়ে ভিন্ন ভিন্ন মতভেদ রয়েছে। তার মধ্য থেকে উল্লেখযোগ্য দুটি মতামত তুলে ধরা হলো। মানব ইতিহাসে সর্বপ্রথমবারের মতো নৌকা বানিয়েছিলেন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম। তার আগে মানুষ নৌকা চিনত না, বানাতেও পারত না। আরেকটি মতবাদ হলো বিশ্বের প্রাচীনতম পুনরুদ্ধারকৃত নৌকা নেদারল্যান্ডসে পাওয়া পেসকেনো খ্রিস্টপূর্ব ৮২০০ থেকে ৭৬০০ খ্রিস্টাব্দের মাঝখানে নির্মিত হয়। নেদারল্যান্ডসের এসেনের ড্রেন্স জাদুঘরে এই নৌকা প্রদর্শিত হয়। তবে যত মত পার্থক্যই থাকুক না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মাবলম্বীর কাছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৌকা একটি পবিত্র বাহন। এই ৪ ধর্মের প্রধান ধর্মগ্রন্থসমূহে নৌকাকে একটি জীবন রক্ষাকারী বা উদ্ধারকারী নৌযান হিসেবে চিহ্নিত করা হয়েছে। নৌকা কেন্দ্রিক দেশের সবচেয়ে বড় ভাসমান হাট। বরিশালের দক্ষিণাঞ্চলের আদিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নৌকা। এই অঞ্চলে সীমিতভাবে সড়ক যোগাযোগ অবকাঠামো গড়ে উঠলেও শতবর্ষের এ জনপদে এখনও বাসিন্দাদের যাতায়াতের অপরিহার্য মাধ্যম হচ্ছে নৌকা। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈটাকাঠায় দেশের সবচেয়ে বড় শাকসবজির ভাসমান হাট। ঝালকাঠির ভীমরুলি আর সড়ককাঠির আটগড় কুরিয়ানা গ্রামের খালের পানিতে নৌকায় বছরের সব মৌসুমেই যুগ যুগ ধরে এ বাজারে মেলে পেয়ারা, মেলে বিভিন্ন ধরনের শাকসবজি, আমড়া, কলা, ডাব ও কচু। এই সমস্ত বাজারে নৌকাকে কেন্দ্র করেই প্রতি মৌসুমে প্রায় ৫০০ কোটি টাকার বেচাকেনা হয়। বাংলাদেশের খেলাধুলাতে নৌকা। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের নৌকাবাইজ। এই দেশের প্রত্যেকটা অঞ্চলেই কোনো না কোনো নদীর স্রোত দ্বারা বয়ে গেছে। আমাদের দেশে নদ নদীর আধিক্য হয়, সারা দেশেই নৌকাবাইজ একটি অসম্ভব জনপ্রিয় খেলা। নৌকাবাইজ কেবলমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নয়, পৃথিবীর অধিকাংশ দেশেই নৌকাবাইজের প্রচলন রয়েছে। অলিম্পিক গেমসেও নৌকাবাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে। নৌকা ও শিল্প সাহিত্য। দৃষ্টিনন্দন বাহারি পালতোলা নৌকা বাংলা ভাষা, শিল্প ও সাহিত্যেও তার অবস্থানকে সুদৃঢ় করেছে। পালের নাওকে উপজীব্য করে যুগে যুগে কবি সাহিত্যিকরা রচনা করেছেন কত শত অমূল্য ছড়া, কবিতা, গান, গল্প ও উপন্যাস। চিত্রকর এঁকেছেন নান্দনিক ছবি, নির্মিত হয়েছে নানা তথ্যচিত্র, চলচ্চিত্র ইত্যাদি। বাংলাদেশের নৌকার যত নাম। বাংলাদেশের নদীতে সাধারণত দেখা যেত সাম্পান, বাজরা, ময়ূরপঙ্খী, ডিঙ্গি, পালতোলা, পানসি, ছইয়াওয়ালা বা একমালাই, কোষা, গয়না, ইলশা, ঘষি, মলার, বালার নৌকা, সওদাগরী নৌকা, বাচারি, পাতাম, বাইচের নৌকা ও শ্যালো নৌকা ইত্যাদি। এখন সময়ের পরিবর্তনে, দূষণ ও দখলে, জৌলস হারানো নদ নদীর করুণ অবস্থা আর যান্ত্রিক সভ্যতা বিকাশের ফলে বেশিরভাগ নৌকা বিলুপ্তির পথে। বাংলাদেশের সব নদ নদীকে অবশ্যই দূষণ ও দখলমুক্ত করে স্বাভাবিক নৌ চলাচলের উপযোগী করতে হবে, যেন নদীগুলো চলে প্রকৃতির নিয়মে। জোয়ার ভাটায় নদীগুলো তার ভিন্ন ভিন্ন রূপ দেখতে থাকুক। মাঝি মাল্লারা মনের সুখে আবার নদীতে প্রাণ খুলে বাটিয়ালি গান গেয়ে উঠুক। বাংলার দামাল ছেলেরা নদীতে মনের সুখে আবার দাপাদাপি করুক। বাংলার মানুষ আবার পালতোলার নৌকায় রূপালী রূপসী বাংলা দেখতে ঘুরে বেড়াক। মৎস্যজীবীদের মুখের হাসি আবারও ফিরে আসুক। পানির ছলাৎ ছলাৎ শব্দে নৌকার মাঝিরা নিশ্চিন্তে ঘুমাক। প্রিয় দর্শক,
আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের নদী ও নৌকার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।